নির্বাচিত হলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের। যৌবনদীপ্ত বাংলাদেশ গড়ে তোলার প্রতিশ্রুতি। লক্ষ্মীপুর ২ আসনে ২ ভূঁইয়ার টক্কর, টার্গেট আওয়ামী লীগ ভোটার। জামায়াতের প্রার্থী রেজাউলের প্রার্থিতা বাতিলে ইসির সতর্কতা। চট্টগ্রাম বন্দরের অবস্থা স্বাভাবিক, কর্মকর্তা ও শ্রমিক কর্মচারীদের সঙ্গে ২ ঘণ্টার ঊর্ধ্বশ্বাস বৈঠক। বিশৃঙ্খলা করলে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি বন্দর চেয়ারম্যানের। জাপানে ভোট গ্রহণ শুরু, মূল ইস্যু জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও ধীর গতির অর্থনৈতিক প্রবৃদ্ধি। আবারও ক্ষমতায় বসতে চান প্রধানমন্ত্রী তাকাইচি। এবং নিরাপত্তার কারণে বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ, লাহোরে গেলেন বুলবুল। আইসিসি ও পিসিবির সঙ্গে বসবেন বৈঠকে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ দুপুর ৩টার সংবাদে। সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। ট্রিট চকলেট, ট্রিট মোমেন্ট, সুইট মোমেন্ট। চলে যাচ্ছি পুরো খবরে। ১১ দলীয় জোট ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী করা হবে বলে জানিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, বাংলাদেশ নামক উড়োজাহাজের পাইলট হবেন নাহিদরা। রোববার বেলা ১১টার দিকে রাজধানীর বাড্ডায় নির্বাচনী জনসভায় তিনি এই ঘোষণা দেন। তিনি বলেন, যুবকরা জানিয়ে দিয়েছে বস্তা পচা রাজনীতি চায় না, যুব সমাজ রায় দিয়ে দিয়েছে। এখন জনসমাজের দায়িত্ব, তারা ১২ তারিখ রায় দিয়ে দিবে। এ সময় যৌবনদীপ্ত বাংলাদেশ গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি। নাহিদ ইসলামের জন্ম এখানে, বেড়ে ওঠা এখানে। আমি মার কাছে মাসের গল্প শোনাতে চাই না, আমার চাইতে নাহিদকে আপনারা ভালো ছিলেন। কিন্তু এটা বলতে চাই, ইনশাআল্লাহ ইনসাফের বাংলাদেশের পক্ষে জনগণের রায় আল্লাহর মেহেরবানিতে যদি অর্জিত হয়, তাইলে সেই সরকারে অবশ্যই নাহিদ ইসলামকে আপনারা একজন মন্ত্রী হিসাবে দেখবেন। আমরা হাতে হাত ধরে একসাথে কাজ করব, তবে শুধু ১১ আসনের জন্য নয়। আমরা বাংলাদেশের ৫৬,০০০ বর্গমাইলের প্রতি ইঞ্চি মানুষ আর ১৮ কোটি মানুষের প্রত্যেকের হকের উপরে আমরা পাহারাদারি করবো ইনশাআল্লাহ। কারো সাথে আমরা বেহিসাবি করবো না। এই এলাকা ঢাকার অন্তর্ভুক্ত, রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থিত হওয়া সত্ত্বেও হাজারো সমস্যা জর্জরিত ওই কারণেই যে সমস্যাগুলো সমাধান করতে গিয়ে দেশের টাকা বিদেশে চলে গেছে, কোনটা কানাডা, কোনটা সিঙ্গাপুর। আর গড়ে উঠেছে লক্ষ্মীপুর ২ আসনে ভোটের মাঠে মরিয়া হয়ে উঠেছেন বিএনপি ও জামায়াত প্রার্থী। তাদের কর্মী সমর্থকরাও প্রতিযোগিতা দিয়ে হাট বাজার এবং ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন। সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ থাকায় এই নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারছে না। তারপরও শীর্ষ ২ দলের নেতাকর্মীরা আওয়ামী লীগের ভোটারদের কাছে টানছেন। শেষ মুহূর্তে প্রার্থীদের চোখে মুখে ঘুম নেই, তারা বিরামহীন প্রচারণা চালাচ্ছে। এই আসনে বিএনপির ৩ বারের সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়ার সঙ্গে এবার জামায়াতের প্রার্থী AHUM রুহুল আমিন ভূঁইয়া টক্কর দিচ্ছেন। বিএনপি প্রার্থী জেলা কমিটির সাবেক সভাপতি আর জামায়াতের প্রার্থী জেলা আমির। ফলে এই আসনে ভোটার মাঠে খেলা জমেছে ২ ভূঁইয়ার। এই আসনকে বিএনপির ঘাঁটি ও খালেদার ঘর বলা হয়। বিএনপি প্রার্থী আবুল খায়ের ভূঁইয়া বলেন, চারদিকে ভোট উৎসব চলছে। জামায়াত শিবির বেহেস্তের কথা বলে গ্রামের সহজ সরল ভোটারদের বিভ্রান্ত করছে। ১২ ফেব্রুয়ারি ভোটাররা ব্যালটের মাধ্যমে জবাব দেবে। জামায়াতের প্রার্থী AHUM রুহুল আমিন ভূঁইয়া বলেন, ভোটের মাঠে জোয়ার উঠেছে। যদি আপনারা নির্বাচিত হবেন, সরিয়ে আইন প্রবর্তন করবেন, আমরা আছে কোনটা সেটা তো বুঝি না। একজনে বলে যে আপনার রোজার পূজার সমান, এখন রোজার পূজার সমান হয়তো এবার আমরা দেখুন আমাদের সমাগমকে ৮ কদিন পর্যন্ত রোজা আছে, তখন কিন্তু ব্যাংকে পূজা বন্ধ করাচ্ছে। এটা কি সমান কেমন বুঝে দিতে। আর বলতে যে আপনার সিগারেটের মধ্যে এক টান সুখ টান দিয়ে আপনার প্রাণী পাতা ভোটদান বেড়েছে। আসলে আমাদের দেশের বাজার এটা দেখবো, এটা আমাদের বিষয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের সত্যতা পাওয়ায় লক্ষ্মীপুর ৩ আসনের জামায়াতের প্রার্থী রেজাউল করিমকে সতর্ক করেছে নির্বাচন কমিশন। পুনরায় আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল হতে পারে বলেও সতর্কবার্তা দেওয়া হয়। শনিবার রাতে নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মোহাম্মদ দিদার হোসেন সই করা এক চিঠির মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ওই চিঠির মাধ্যমে জানা যায়, নির্ধারিত সময়ের আগে নির্বাচনী প্রচারণা চালানো এবং ভোটারকে নগদ অর্থ প্রদান সহ ঘর নির্মাণ করে দেওয়ার আশ্বাসে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চাওয়ার সত্যতা পাওয়ায় রেজাউলকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে। এ বিষয়ে জানতে লক্ষ্মীপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা এস.এম. মেহেদী হাসান এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথাইয়াপ্রু মার্মাকে একাধিকবার কল করলেও তারা রিসিভ করেননি। এই দলকেই তো নিষিদ্ধ করে খুনি শেখ হাসিনা প্রমাণ দিয়ে গেছে বাংলাদেশের সবচেয়ে তার বিরুদ্ধে রাজপথে ভূমিকা পালন করেছে নির্লজ্জভাবে যেই দল, সেই দল হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির। আমরা গতকালকে সংবাদ সম্মেলন করে বলেছি, অসংখ্য অস্ত্র লক্ষ্মীপুরে ঢুকতেছে, এটাকে বন্ধ করতে হবে নাকি বলেন? আমরা গতকালকেও বলেছি, আপনারা আমাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন আমাদের মা বোনেরা নাকি 50,000 বোরকা আমরা বানাইতেছি। আমাদের মা বোনেরা বলছে আমাদের আসলে শত শত বোরকা, হাজার হাজার বোরকা আছে। কি ঠিক আছে না? ওই এক একজনের 4-5টা গুড়ি আছে, আর বানাইবে কি জন্য? এখন যারা বানাইতেছেন তারা জাল ভোটের জন্য বানাইতেছেন কিনা এটা আমরা জানতে চাই। Mr. Noodles, amazing taste. আগামী 12ই ফেব্রুয়ারির মধ্যে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনকে আলটিমেটাম দিয়েছে বাংলাদেশ আম জনগণ পার্টি। রোববার নির্বাচন কমিশনের সামনে এক মানববন্ধন থেকে দলটির নেতা কর্মীরা এই আলটিমেটাম দেন। নির্বাচন যাতে সুষ্ঠু হয় তাই কর্মসূচি স্থগিত করা হয়েছে উল্লেখ করে বাংলাদেশ আম জনগণ পার্টির সদস্য সচিব ফাতেমা তাসনিম বলেন, আগামী 12ই ফেব্রুয়ারির মধ্যে নিবন্ধন না দিলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। এর আগে আধা ঘন্টার মতো আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে সমাবেশ করেন তারা। বিদেশি এক নাম্বার দিয়ে আমাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। আমার যদি কিছু হয়, আমার 10 বিভাগের সংগঠকের যদি কিছু হয়, তথা বাংলাদেশ আম জনগণ পার্টির একটা ওয়ার্ডের সদস্য যদি কিছু হয়, এর দায়ভার বাংলাদেশ আম জনগণ পার্টি প্রধান নির্বাচন কমিশন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের উপরে অবশ্যই অর্পণ করবে। আপনারা জেনে থাকবেন, আমাদের যদি প্রাকৃতিকভাবে মৃত্যু ছাড়া কোনোভাবে অকৃত্রিমভাবে বা কৃত্রিমভাবে যদি আমাদেরকে মৃত্যুর মুখোমুখি হতে হয়, তাহলে জেনে নেবেন এই হত্যাকাণ্ড এখানে বসে থাকা এই দালালরা করেছে। এই দালালরা আমাদেরকে এই জুলাইয়ের স্পিরিট ধরে না রাখার জন্য, এই জুলাইকে বাস্তবায়ন না করার জন্য তারা আমাদেরকে এই হত্যার মুখোমুখি দাঁড় করেছে এবং হাদির মতো আমাদেরকে বাধ্য করবে আমাদের জীবন দেওয়া। চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মচারীদের টাকা অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে, কিন্তু বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম মনিরুজ্জামান দাবি করেছেন সেখানকার অবস্থা স্বাভাবিক। শ্রমিক কর্মচারীরা কাজে যোগ দিয়েছেন। এর মধ্যে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইনি ব্যবস্থা নেবে। রোববার দুপুরে বন্দর ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি সকাল 10টা থেকে কর্মকর্তা ও শ্রমিক কর্মচারীদের সঙ্গে 2 ঘন্টা রুদ্ধদ্বার বৈঠক করেন। নিউমোরিং কন্টেইনার টার্মিনাল ইজারার বিষয় তড়িঘড়ি করা হচ্ছে না দাবি করে মনিরুজ্জামান জানান, এনসিটি পরিচালনায় বিদেশি অপারেটর নিয়োগের প্রক্রিয়া 2019 সালে শুরু হয়। এরই মধ্যে বে টার্মিনাল ও লালদিয়া কন্টেইনার টার্মিনাল নিয়ে বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে চুক্তি হয়েছে। এর মধ্যে এনসিটি বিদেশি অপারেটরদের কাছে ইজারার বিষয়ে উচ্চ আদালতে রিট হয়। যেদিন রিটের আদেশ হয় সেদিন একটি মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে এনসিটি ইজারা দেয়া হচ্ছে এমন উস্কানি দিয়ে বন্দরে মিছিল করেছে। কিন্তু এটি নিয়ে চুক্তি একটি লম্বা প্রক্রিয়া। বন্দর চেয়ারম্যান বলেন, একটি পক্ষ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। কোনো অবস্থাতে নির্বাচন বিঘ্নিত করা যাবে না। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। জানাবো আন্তর্জাতিক সংবাদ।
জাপানে পার্লামেন্ট নির্বাচনের ভোট গ্রহণ রোববার শুরু হয়েছে। প্রধানমন্ত্রী সানাই তাকাইচির নেতৃত্বাধীন রক্ষণশীল জোট বড় ধরনের বিজয় পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। জনমত জরিপ অনুযায়ী তাকাইচির লিবারেল ডেমোক্রেটিক পার্টি ও জাপান ইনোভেশন পার্টির জোট 465 আসনের মধ্যে 300টিরও বেশি আসন পেতে পারে। বর্তমানে তারা 233 আসন ধরে রেখেছে। নির্বাচনের মূল ইস্যু জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও ধীর গতির অর্থনৈতিক প্রবৃদ্ধি। গত বছর জাপানের অর্থনীতির মাত্র 1.1% বেড়েছে এবং 2026 সালে 0.7% নেমে আসতে পারে। তাকাইচি খাদ্যপণ্যে 8% বিক্রয় কর ও 2 বছরের জন্য স্থগিত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। নিরাপত্তা ও অভিবাসন নীতিতেও তিনি পরিবর্তনের অঙ্গীকার করেছেন। অস্ত্র রপ্তানি নিষেধাজ্ঞা শিথিল ও আক্রমণাত্মক সামরিক সক্ষমতা বৃদ্ধি, বিদেশি সম্পত্তি ও বাসিন্দাদের নিয়ন্ত্রণের মতো কঠোর নীতি প্রস্তাব করেছেন। 64 বছর বয়সী তাকাইচি জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী। তিনি জানিয়েছিলেন এলডিপি সংখ্যাগরিষ্ঠতা না পেলে পদত্যাগ করবেন। বিশ্লেষকরা মনে করছেন বড় জয় পেলে জাপানের পররাষ্ট্রনীতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে জোট জোরদার হবে এবং চীন সহ আন্তর্জাতিক বাণিজ্য ও নিরাপত্তায় ভারসাম্য তৈরি হবে। রোববার সরাসরি ভোট 289 আসনে হবে। বাকি আসনগুলো দলীয় আনুপাতিক ভিত্তিতে নির্ধারিত হবে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। নিরাপত্তা ইস্যুর কারণে ভারতের বিপক্ষে খেলতে না চাওয়ায় টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়েছে আইসিসি। যদিও পাকিস্তান প্রথমে বিশ্বকাপ বয়কটের কথা ভেবেছিল, তারা এখনো ভারতের বিপক্ষে ম্যাচে খেলতে অনিচ্ছুক। এই পরিস্থিতিতে আইসিসি পাকিস্তানকে খেলানোর জন্য মরিয়া হয়ে উঠেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল শনিবার রাত 1টার ফ্লাইটে লাহোরে পৌঁছান। সেখানে তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং আইসিসির শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে অংশ নেন। বৈঠকের পর আজ বিকেলে তিনি দেশে ফেরার কথা রয়েছে। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি ইতোমধ্যে জানিয়েছেন তারা বাংলাদেশের পাশে দাঁড়িয়ে ভারতের বিপক্ষে খেলবেন না। ভারত পাকিস্তান ম্যাচ না হলে আইসিসি 6,000 কোটি টাকারও বেশি আর্থিক ক্ষতির মুখে পড়বে। এই লোকসান এড়াতে আইসিসি, পিসিবি ও বিসিবির মধ্যে মধ্যস্থতার মাধ্যমে টেকসই সমাধান খুঁজছে। বাংলাদেশকে ছাড়াই বিশ্বকাপ শুরু হলেও লাহোর থেকে বুলবুলের ফেরা পর্যন্ত এই কূটনৈতিক লড়াই কোন দিকে মোড় নেবে তা এখন দেখার বিষয়। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। নির্বাচিত হলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের। যৌবনদীপ্ত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা। লক্ষ্মীপুর 2 আসনে 2 ভূঁইয়ার টক্কর, টার্গেট আওয়ামী লীগের ভোটার। জামায়াতের প্রার্থী রেজাউলের প্রার্থিতা বাতিলে ইসির সতর্কবার্তা। চট্টগ্রাম বন্দরের অবস্থা স্বাভাবিক, কর্মকর্তা ও শ্রমিক কর্মচারীদের সঙ্গে 2 ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক। বিশৃঙ্খলা করলে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি বন্দর চেয়ারম্যানের। জাপানে ভোট গ্রহণ শুরু। মূল ইস্যু জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও ধীর গতির অর্থনৈতিক প্রবৃদ্ধি। আবারও ক্ষমতায় বসতে চান প্রধানমন্ত্রী তাকাইচি। এবং নিরাপত্তার কারণে বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ। লাহোরে গেলেন বুলবুল, আইসিসি ও পিসিবির সঙ্গে বসবেন বৈঠকে। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর বিকেল 5টায় দেখবেন দেশজুড়ে সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।